প্রিয় শিক্ষার্থী, আজকের বিষয়বস্তু হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিন। অ্যালকিন, এবার আসো অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। সাধারণ সংকেতে n এর মান এখানে যথাক্রমে 2, 3, 4 ইত্যাদি। তাহলে CnH2n, এটার মধ্যে n = 2 বসালে আমরা পাচ্ছি C2H4, অর্থাৎ আমরা সেটাকে লিখলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকছে ইথিন। n এর মান 3 বসালে C3H6, সেখানে আমরা পাচ্ছি CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপিন। তাহলে ইথিন প্রোপিন। তাহলে আমরা অ্যালকিনে এভাবে সংখ্যা, কার্বন সংখ্যা মানে n এর মান বৃদ্ধি করে কার্বন সংখ্যা আমরা বাড়াতে পারব। ঠিক আছে? তাহলে এরপরে আসো আমরা প্রস্তুতিতে যাচ্ছি। অ্যালকোহল থেকে প্রস্তুত করা হয়ে থাকে অ্যালকোহল সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকিন তৈরি হয় এবং পানি তৈরি হয়। এখানে R = আমরা H লিখতে পারি, R = CH3 লিখতে পারি, R = CH3CH2 লিখতে পারি। তাহলে H লিখলে এটা হচ্ছে ইথানল, ইথানল থেকে আমরা ইথিন পাবো। আমরা যদি CH3 লিখি তাহলে এটা প্রোপানল, তাহলে প্রোপানল থেকে প্রোপিন পাবো। আমরা যদি CH3CH2 মূলক লিখি তাহলে সেখান থেকে আমরা পাবো, তখন এটা হবে যে বিউটানল, তাহলে বিউটানল থেকে আমরা পাবো যে বিউটিন। তাইলে এই অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোধিত করলে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যালকোহল থেকে পানি বের আসবে। কোত্থেকে আসলো? এই OH আর এখানকার H মিলে পানি হয়েছে। তাহলে এই কার্বন আর এই কার্বনের মধ্যে দ্বিবন্ধন হয়েছে। তাহলে আর হচ্ছে সাধারণ সংকেত এটা। এই অ্যালকোহল সালফিউরিক অ্যাসিডের সাথে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করলে, উত্তপ্ত করলে সেখান থেকে এক অণু পানি নির্গত হয়ে আমাদের অ্যালকিন প্রস্তুত হয়। আরেকটি পদ্ধতি আছে ডাইহ্যালো অ্যালকেন থেকে। ডাইহ্যালো অ্যালকেন জিঙ্কের সাথে, ডাইহ্যালো অ্যালকেন মানে দুইটা হ্যালোজেন আছে, ধরো 1,2-ডাইব্রোমোইথেন, সেটা জিঙ্কের সাথে ইথানলের উপস্থিতিতে উত্তপ্ত করলে আমরা পাচ্ছি অ্যালকিন, ইথিন প্লাস জিঙ্ক ব্রোমাইড। তাহলে ইথিন পাওয়া গেল। ডাইহ্যালো অ্যালকেন অর্থাৎ এখানে কি 1,2-ডাইব্রোমো ইথেন, 1,2-ডাইব্রোমো ইথেনকে জিঙ্ক ইথানলের উপস্থিতিতে জিঙ্কের সাথে বিক্রিয়া করে আমরা পাচ্ছি ইথিন। তাহলে একটা আমরা দেখলাম কি, অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোধিত করলে পাওয়া যায় ইথিন, অ্যালকিন। আবার ডাইহ্যালো অ্যালকিনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলেও আমরা অ্যালকিন পেতে পারি। বিক্রিয়াটার প্রথম ধাপে আমাদের ব্রোমিন অ্যালকিনের পাই বন্ধনের প্রভাবে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলে পরিণত হবে, অর্থাৎ ব্রোমোনিয়াম আয়ন এবং ব্রোমাইড আয়ন। অ্যালকিনের পাই বন্ধনের প্রভাবে একটা ইলেকট্রোফাইল আর একটা নিউক্লিওফাইল তৈরি হলো। এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দ্বিতীয় ধাপে কি করছে? দ্বিতীয় ধাপে অ্যালকিন ইলেকট্রোফাইলকে আক্রমণ করছে, আকৃষ্ট করছে, করে কার্বনিয়াম আয়ন তৈরি করছে। ইলেকট্রোফাইল কারা? যাদের ইলেকট্রনের ঘাটতি আছে তারা। তাহলে এখানে
পাই বন্ধনের ইলেকট্রন দ্বারা ব্রোমিনটা আকৃষ্ট হলো এবং যেটা তৈরি হলো সেটা হচ্ছে কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন আমরা পড়েছি যে ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব অণুকে বলা হচ্ছে কার্বনিয়াম আয়ন। তাহলে কার্বনিয়াম আয়ন তৈরি হলো। দ্বিতীয় ধাপে কি হলো? অ্যালকিনের পাই ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল আকৃষ্ট হয়ে কার্বনিয়াম আয়ন তৈরি করেছে। তৃতীয় ধাপে সেই কার্বনিয়াম আয়ন নিউক্লিওফাইলকে আকৃষ্ট করবে। নিউক্লিওফাইল কারা? যারা ধনাত্মকের প্রতি আকৃষ্ট হয় তারা নিউক্লিওফাইল। হ্যাঁ, তাহলে এই নিউক্লিওফাইলটা কে আকৃষ্ট করবে, আকৃষ্ট করে এখানে বন্ধন সৃষ্টি করবে এবং উৎপাদ তৈরি হবে। তাহলে আমরা রিঅ্যাকশনে দেখেছিলাম কি ইথিন ব্রোমিনের সাথে যুক্ত হয়ে 1,2-ডাইব্রোমোইথেন তৈরি হয়েছে। কেমন করে তৈরি করলো? প্রথম ধাপে পাই বন্ধনের প্রভাবে ব্রোমিন ভেঙে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলে রূপান্তরিত হয়েছে, ব্রোমোনিয়াম আয়ন এবং ব্রোমাইড আয়ন। দ্বিতীয় ধাপে কি হচ্ছে? এই অ্যালকিনের পাই ইলেকট্রনগুলি ইলেকট্রোফাইলকে আকৃষ্ট করেছে, কারণ ইলেকট্রোফাইল কি ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ আছে বলে ইলেকট্রোফাইল আকর্ষণ করে এখানে বন্ধন সৃষ্টি করে এখানে কার্বনিয়াম আয়ন তৈরি করেছে। এই কার্বনিয়াম আয়ন পরবর্তীতে নিউক্লিওফাইলকে আকৃষ্ট করেছে, কারণ নিউক্লিওফাইলের কাজ কি ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট হওয়া, এবং নিউক্লিওফাইলকে আকৃষ্ট করে উৎপাদ সৃষ্টি করেছে। যেই উৎপাদটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে 1,2-ডাইব্রোমোইথেন। অ্যালকিনের যৌথ বিক্রিয়া আরেকটি হচ্ছে যে মার্কোনিকভ নীতি। সে মার্কোনিকভ নীতিতে আমরা অপ্রতিসম অ্যালকিন যেরকম প্রোপিন এর সাথে কোনো মেরুক বিকারক অর্থাৎ পোলার বিকারক, মনে করো হাইড্রোজেন ব্রোমাইডে হাইড্রোজেন আছে প্লাস আর ব্রোমিনটা মাইনাস, তাহলে এটা পোলার বিকারক আর এটা অপ্রতিসম অ্যালকিন। এইটা যুক্ত হওয়ার সময় এই হাইড্রোজেন অর্থাৎ পোলার অণুর ধনাত্মক প্রান্ত অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হবে, আর ঋণাত্মক অংশ যে কার্বনে হাইড্রোজেন কম অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হবে। তাহলে CH2 এখানে H আর এখানে Br। তাহলে কি হচ্ছে? ওই অপ্রতিসম অ্যালকিনের সাথে কোনো মেরুক বিকারক বা পোলার বিকারক, বাংলা হচ্ছে মেরুক, এমনি ইংলিশে পোলার বিকারক, হাইড্রোজেন ব্রোমাইড পোলার বিকারক যুক্ত হওয়ার সময় পোলার বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন প্রান্ত অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ যে কার্বনটার মধ্যে হাইড্রোজেন বেশি সেখানে ধনাত্মক অংশ যুক্ত হবে, আর যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে ঋণাত্মক অংশ যুক্ত হবে। তাহলে এখানে কি হচ্ছে? ব্রোমিনটা এই কার্বনের সাথে যুক্ত হয়েছে আর হাইড্রোজেনটা এই কার্বনের সাথে যুক্ত হয়েছে। তাহলে এখানে 2-ব্রোমো অ্যালকিন, মানে এখানে প্রোপিন, যেহেতু প্রোপিন নিয়ে কাজ হয়েছে তাহলে 2-ব্রোমো প্রোপেন তৈরি হলো। তাহলে প্রোপিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যুক্ত হয়ে 2-ব্রোমো প্রোপেন তৈরি করলো। আরেকটি নিয়ম আছে এটারই, বিপরীত নিয়ম, অর্থাৎ খারাসেন জৈব পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে পোলার বিকারক বিক্রিয়া করলে আমাদের পোলার বিকারকের ধনাত্মক অংশ অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হবে, এবং ঋণাত্মক অংশ কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হবে। উৎপাদ তৈরি হবে 1-ব্রোমো প্রোপেন। মার্কোনিকভে কি ছিল? মার্কোনিকভে উৎপাদ হয়েছিল 2-ব্রোমো প্রোপেন, আর এখানে পারক্সাইড উপস্থিতিতে আমাদের উৎপন্ন হচ্ছে 1-ব্রোমো প্রোপেন। অর্থাৎ মার্কোনিকভ নিয়মে ধনাত্মক অংশ পোলার অণুর ধনাত্মক অংশ বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে যুক্ত হয়েছে, আর বিপরীত নিয়ম বা খারাসের নীতিতে কি হচ্ছে? ধনাত্মক অংশ কম হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে যুক্ত হচ্ছে।
তাহলে এখানে এইটা প্রায় তোমার 90% উৎপন্ন হয়, আর এখানে এটা প্রায় 98% উৎপন্ন হয়। অর্থাৎ বিপরীত নিয়মে 1 ব্রোমোপ্রোপেনটা 98%-এর মতো উৎপন্ন হয়, আর মার্কোনিকভ নীতি অনুসারে 2 ব্রোমোপ্রোপেনটা আমাদের 90% উৎপন্ন হয়। অসম্পৃক্ততার পরীক্ষা। আমরা অ্যালকিনকে অসম্পৃক্ত যৌগ বলছি, তাহলে সেটা যে অসম্পৃক্ত কেমন করে বুঝবো? অর্থাৎ তাতে যে পাই বন্ধন আছে কেমন করে বুঝবো? তাহলে এই অসম্পৃক্ততার পরীক্ষার মধ্যে একটা ব্রোমিন পানি পরীক্ষা আছে। অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডে ব্রোমিনকে দ্রবীভূত করে তার মধ্যে অ্যালকিন চালনা করলে দেখা যাচ্ছে সেই দ্রবণটা বর্ণহীন যৌগ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করি 1,2-ডাইব্রোমোইথেন বর্ণহীন যৌগ তৈরি হচ্ছে। এই বর্ণহীন যৌগটা কি হচ্ছে, এখানে যে পাই বন্ধন আছে সেই পাই বন্ধনটাকে ভেঙে সেখানে ব্রোমিন যুক্ত হয়ে যাচ্ছে। আবার আরেকটি পরীক্ষা আছে, সেটা হচ্ছে বেয়ার পরীক্ষা। সেটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মধ্যে আমরা যদি অ্যালকিনকে চালনা করি, অ্যালকিন গ্যাস হিসাবে থাকলে গ্যাস, তরল হিসাবে তরল, যেটাই থাকুক দিলে সেটা বর্ণহীন যৌগ উৎপন্ন হচ্ছে। 2টা হাইড্রোক্সিল মূলক সেখানে যুক্ত হচ্ছে, পাই বন্ধনটা অ্যালকিনের পাই বন্ধন ভেঙে 2টা হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়ে বর্ণহীন যৌগ তৈরি করছে। তাহলে ইথিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে ইথিলিন গ্লাইকল এবং পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি হচ্ছে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটা গোলাপি বর্ণ, আর গ্লাইকলটা হচ্ছে বর্ণহীন। তাহলে কি হচ্ছে, ইথিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে বর্ণহীন করে দিয়েছে, আর তার মানে ইথিনে পাই বন্ধন আছে, অর্থাৎ পাই দ্বিবন্ধনের মধ্যে একটি হচ্ছে পাই বন্ধন। এটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, কারণ আমরা জানি যে অসম্পৃক্ত যৌগের কি থাকবে, একটা পাই বন্ধন থাকবে। C4H8 দিয়ে আরেকটি সমানুক হয় বিউটিন 2। তাহলে বিউটিন 2 তে হচ্ছে 2 আর 3-এর মাঝখানে দ্বিবন্ধন। তাহলে আমরা ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে দেখি সেটা 2 জায়গায় ওজনটা যুক্ত হচ্ছে কিনা। তাহলে দেখো বিউটিন 2 তে CH3 CH ডাবল বন্ড CH CH3, এটা ওজনের সাথে যুক্ত হয়ে বিউটিন ওজোনাইট তৈরি করেছে, যেটা জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ হয়ে 2 কার্বন বিশিষ্ট একটা কার্বনিল মূলক, আবার 2 কার্বন বিশিষ্ট একটা কার্বনিল মূলক এবং জিঙ্ক অক্সাইড, অর্থাৎ ইথানল মানে 2 অণু ইথানল আছে। তাহলে এই 4 কার্বন বিশিষ্ট অ্যালকিনের মাঝ বরাবর, অর্থাৎ 2 আর 3-এর মাঝখানে দ্বিবন্ধন ছিল, যেখানে ওজন যুক্ত হয়ে 2 কার্বন বিশিষ্ট 2টা কার্বনিল মূলক তৈরি করেছে। তাইলে এই ওজোনোলাইসিসের মাধ্যমে আমরা দ্বিবন্ধনের অবস্থানটা কোথায় জানতে পারবো। যেরকম বিউটিন 1-এর বেলায় একদিকে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, আরেক দিকে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হয়েছে। আর বিউটিন 2-র বেলায় দেখা যাচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এবং আরও একটি 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হয়েছে। অর্থাৎ তাহলে এখানে 2 আর 3-এর মাঝখানে দ্বিবন্ধনের অবস্থান নিশ্চিত করে। C4H8 দিয়ে আরও একটি সমানুক হয়, যেটা 2-মিথাইলপ্রোপিন। এই 2-মিথাইলপ্রোপিন ওজনের সাথে যুক্ত হলে প্রথমে ওজোনাইড যৌগটা গঠিত হলো, যেটা জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত হয়ে 1 কার্বন বিশিষ্ট কার্বনিল মূলক আর 3 কার্বন বিশিষ্ট কিটোন। তাহলে এটা প্রোপানন তৈরি হলো, প্রোপানন, আর এটা অ্যালডিহাইড। তাহলে দেখা যাচ্ছে এই আরেকটি যেটা সমানুক সৃষ্টি হয় 2-মিথাইলপ্রোপিন, এটা ওজনের সাথে যুক্ত হয়ে একটা কিটোন তৈরি হচ্ছে। যেহেতু এখানে শাখায়িত মিথাইল মূলক আছে, শাখায়িত প্রোপিন এটা, শাখায়িত অ্যালকিন, সেজন্য একটা প্রোপানন বা কিটোন তৈরি হচ্ছে, আরেকটা অ্যালডিহাইড। তাহলে 1 কার্বন বিশিষ্ট আর এখানে 3 কার্বন বিশিষ্ট, ওই কার্বনের সাথে এই CH3-র এই বরাবর যেখানে পাই বন্ধন আছে সেই বরাবর এটা ভেঙে গেছে। তাহলে C4H8 দিয়ে আমরা 3টা সমানুক পেয়েছি। একটা হচ্ছে বিউটিন 1,
একটি হচ্ছে বিউটিন টু, আরেকটি টু মিথাইল প্রোপিন। তাহলে বিউটিন একে কি হয়েছে, বিউটিন একে দুইটাই অ্যালডিহাইড তৈরি হয়েছে, কার্বনিল মূলক যৌগ, একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, আরেকটি 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। আর বিউটিন টুতে হ্যাঁ সেখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হয়েছে, মানে কার্বনিল যৌগ তৈরি হয়েছে। সেখানে ওই মাঝ বরাবর 2 আর 3-এর মাঝখানে যেহেতু এর দ্বিবন্ধন উপস্থিত বা পাই বন্ধন উপস্থিত, সেই বরাবর ওজন যুক্ত হয়ে সেই বরাবর ভেঙে গেছে। আর 2 মিথাইল প্রোপিনের বেলায় দেখা যাচ্ছে এই অংশতে ভাঙলে এখানে আমাদের কিটোন মূলক তৈরি হয়েছে, আর এই অংশটা এই 1 কার্বন মিলে একটা অ্যালডিহাইড তৈরি হয়েছে। তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এবং 3 কার্বন বিশিষ্ট কিটোন তৈরি হয়েছে। তাহলে এই ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে আমরা দ্বিবন্ধনের অবস্থানটা নির্ণয় করতে পারব।